পিআর সহ 5 দাবিতে জামাত ও 7 দলের বিক্ষোভ। নভেম্বরে গণভোট ছাড়া নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা। নব্য ফ্যাসিবাদ তাড়ানোর হুঁশিয়ারি। দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে দেবে না। আবার যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে। সনদ সইগুরে মাঠে কর্মসূচির সমালোচনা। বিএনপির রাজনীতিতে অনৈক্যে হতাশা মির্জা ফখরুলের। ৭১-২৪-এর ঐক্যে ভাঙনের অপচেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে, ওদিকে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছে। চারদিকে দেখছি যে একটা অনৈক্যের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় চ্যালেঞ্জ। পরিবেশ নিয়ে শঙ্কা নেই ইসির। ভোটের মাঠে বিভিন্ন বাহিনীকে 8 দিন রাখার প্রস্তাব। প্রচারণায় ব্যবহার করা যাবে না ড্রোন। বগুড়ায় এনসিপির সভার বাইরে ককটেল বিস্ফোরণ। নির্বাচন ঘিরে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা দেখছেন সার্জিস। শাপলা প্রতীক না দেয়ায় ইসির সমালোচনা। এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ। 20% বাড়ি ভাড়া সহ 3 দাবি আদায়ে অনড় অবস্থান। বিএনপির সংহতি। ক্ষমতায় গেলে চাকরি জাতীয়করণের আশ্বাস নেতাদের। এবং চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উন্মোচনে নতুন মোড়। 29 বছর পর হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ। দায়িত্বে রমনা থানা পুলিশ। বিচার দাবিতে ভক্তদের মানববন্ধন। নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই একসঙ্গে গণভোট করার অপচেষ্টা করছে একটি দল, এমন দাবি করে জামাতে ইসলামের নেতারা বলেন, নভেম্বরে গণভোট না হলে নির্বাচন করতে দেয়া হবে না। বিকেলে রাজধানীর 2টি স্থানে পিআর সহ 5 দাবিতে সমাবেশে তারা আরও বলেন, দলীয় প্রশাসনের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব নয়। অভিন্ন দাবিতে সমাবেশ ও মিছিল করেছে সমমনা আরও 7টি দল। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোট, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি সহ 5 দাবিতে রাজপথে বাংলাদেশ জামায়াত ইসলামী। সোমবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে শুরু হওয়া মিছিল পল্টন মোড় হয়ে শেষ হয় কাকরাইল গিয়ে। মিছিল পূর্ব সমাবেশে নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান জামায়াত নেতারা। বলেন, গণভোট ছাড়া জাতীয় নির্বাচন জনগণ হতে দেবে না। গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে দেবে না। সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অমতের কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে বারবার গড়িমসি করছে বলে জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে অতীতে যেমন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে, আবার যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে। একই সময় রাজধানীর মহাখালীতে সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর জামায়াত। নেতারা বলেন, দলীয় প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা উপদেষ্টা সরকারকে বলবো, যেভাবে নির্বাচন করলে সত্যিকার নির্বাচন হয় সেই নির্বাচন আপনি করেন, আপনার নাম ইতিহাসে লেখা থাকবে। বর্তমানে যে সমস্ত প্রশাসনের লোক আছে, এই প্রশাসনের লোকগুলোকে রাখা যাবে না। এরা ওই সমস্ত লোক যারা বিগত সরকারের আমলে বিভিন্নভাবে দেশ এবং জাতির দুশ্মনী করেছে। বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব গেটে 6 দফা দাবিতে সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় দলটির নেতারা বলেন, পুরনো বন্দোবস্তের নির্বাচন করে দেশকে আগের অবস্থায় নেবার সুযোগ দেওয়া হবে না কাউকে। স্পষ্ট আমাদের বক্তব্য, জুলাই সনদের আইনি ভিত্তিক ঘোষণা আসতে হবে। আর যে আমরা গণভোটের কথা বলেছি, আমরা বলতে চাই গণভোট আগে হয়ে যাওয়া ভালো। একই দাবিতে রাজধানীর পৃথক পৃথক স্থানে সমাবেশ ও মিছিল করে খেলাফত মজলিস সহ কয়েকটি রাজনৈতিক দল। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিতে অনৈক্য হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭১ ও ২৪-এর ঐক্যে ভাঙন ধরানোর অপচেষ্টা সচেতনভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আলাদা কর্মসূচিতে দলের নেতারা অভিযোগ করেন, কিছু দল জুলাই সনদে সই করে বাইরে এসে ভিন্ন কথা বলছে। উগ্রবাদ ছড়ালে ফ্যাসিবাদ ফেরার শঙ্কা তাদের।
জুলাই সনদ স্বাক্ষরের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলে কথার লড়াই। সনদ স্বাক্ষরের পরও সেই ধারা থেকে বের হওয়ার কোনো লক্ষণ নেই। সোমবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব রাজনীতিতে ঐক্যের সম্ভাবনার মধ্যে অনৈক্যের সুরে হতাশা প্রকাশ করেন। সততা ছাড়া পরিচ্ছন্ন রাজনীতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনৈক্যে চলে যাচ্ছেন, আমরা চারদিকে দেখছি যে একটা অনৈক্যের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। এদিন বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিএনপিতে যোগদানের আয়োজনে অংশ নেন দলের মহাসচিব। বলেন, কিছু মানুষ ৭১ ও ২৪-এর ঐক্যে ভাঙন ধরনের অপচেষ্টা করছে, তা প্রতিহতের হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। এই দেশে আর প্রতিশোধ প্রতিহিংসা চাই না। আমরা ১৯৭১ সালে যে বাংলাদেশ তৈরি করেছিলাম, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, এবং ২০২৪ সালে ৫ই আগস্ট যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা নতুন বাংলাদেশে আবির্ভূত হলাম, সেই বাংলাদেশকে নির্মাণ করতে চাই। ২৪-এর এই বিপ্লবে যে ঐক্য সৃষ্টি করেছি, সে ঐক্যের মধ্যে ভাঙন ধরাতে চায়, বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম কর্ম করে ভাঙন ধরাতে চায়। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জুলাই সনদ স্বাক্ষরের পর কিছু দল বাইরে এসে ভিন্ন কথা বলছে। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে, ওদিকে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছে। আজকে আবার তরুণদের দল যেটা এনসিপি, তারা আবার বলেছে জামাত ইসলাম নাকি প্রতারক। আবার জামাত ইসলাম বলেছে নাহিদ ইসলামের বক্তব্য বাঞ্ছিত নয়। গণতন্ত্রকামী দলগুলোর উগ্রতা ছড়ালে ফ্যাসিবাদ আবারও ফিরে আসতে পারে বলে সতর্ক করেন মোয়াজ্জেম হোসেন আলাল। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় এনসিপির সমন্বয় সভার বাইরে ককটেল বিস্ফোরণ হয়েছে। ঘটনাকে নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপপ্রয়াস হিসেবে দেখছে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিদ আলম। বগুড়া জেলা পরিষদ কার্যালয়ে এনসিপির সমন্বয় সভা চলার সময় হঠাৎই বাইরে ককটেল বিস্ফোরণ। আতঙ্ক ছড়িয়ে পড়লে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার দুপুরের এ ঘটনায় একটি ককটেল বিস্ফোরিত হলেও অবিস্ফোরিত অবস্থায় আরেকটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপপ্রয়াস চলছে। বাংলাদেশকে নিয়ে যারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, তাদের একটা আমরা আস্ফালন দেখতে পাচ্ছি। অডিটোরিয়ামের পাশে ককটেল বিস্ফোরণ হতে পারে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের বর্তমান নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন তাদের এখানে অ্যাক্টিভ থাকার কথা, ততটুকু হয়তো তারা এখন থাকছেন না। আমরা দেখেছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভিতরে ওই রকম সেন্সিটিভ জায়গায়, এয়ারপোর্টের মতো জায়গায় কিভাবে আগুন ধরে যায়। আমরা এটাকে কখনো মনে করি না এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা অবশ্যই একটা চক্রান্ত বা ষড়যন্ত্রের অংশ। এর আগে জয়পুরহাটের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে দলটির সমন্বয় সভা শেষে সাজ্জিদ আলম বলেন, আগামী সংসদে নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি। আগামীর যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনে এই শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরির পরে এনসিপি আগামীর সংসদে কারা যাবে তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি। আমরা জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে সরকার দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করতে আসি না। জয়পুরহাট থেকে বগুড়ার সভা শেষে পঞ্চগড়ে চলে যান সাজ্জিদ আলম। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। নির্বাচনে ড্রোন ব্যবহার বন্ধ এবং এআইয়ের অপব্যবহার ঠেকানোর পাশাপাশি ভোট সুষ্ঠু করতে বাহিনী ও সংস্থাগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে ইসি। জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে কমিশনার সচিব জানান, ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা নেই। গত বছরের সেই জুলাই আন্দোলনের পর থেকে যে অবস্থা সৃষ্টি হয়েছে, সেই দিক থেকে তো অবশ্যই চ্যালেঞ্জ তো আছে আইনশৃঙ্খলার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, আর এই প্রস্তুতির মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছে নির্বাচন কমিশন। এমন বাস্তবতায় সোমবার সশস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর সব বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি, যেখানে অংশ নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহা পুলিশ পরিদর্শক, 3 বাহিনীর প্রতিনিধি সহ আইনশৃঙ্খলার সঙ্গে যুক্ত অন্যান্য প্রতিষ্ঠানের 16 কর্মকর্তা।
বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশন সচিব জানান, ভোটের পরিবেশ নিয়ে কোনো উদ্বেগ নেই। বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় সকলে। নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং আশঙ্কা প্রকাশের কোনো কারণ এখানে ছিল না। আমি তাদের ভিতরে উদ্বেগ দেখিনি, বরং এটা দেখেছি যে তারা একটা ভালো ইলেকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া নির্বাচনের ড্রোন ব্যবহার বন্ধ এবং এআই অপব্যবহার ঠেকানোর পাশাপাশি ভোট সুষ্ঠু করতে বাহিনী ও সংস্থাগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে কমিশন। নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না, কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন। এআই এর অপব্যবহারের ক্ষেত্রে এনটিএমসি যে ব্যবস্থাটা নিয়েছিল পূজার সময়, ওটা একটা সাকসেসফুল ইভেন্ট, সেটা আমরা ব্যবহার করতে পারি। 5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। 4 দিন এটা আমরা পরীক্ষা করে দেখব। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন, এবং সবাই এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। আইন অনুযায়ী মাঠে দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনী নীতিগতভাবে তারা যে অবস্থানে, যে যার অবস্থানে আছেন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে নীল নকশার মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। শেখ হাসিনাকে নিরপরাধ দাবি করে ট্রাইব্যুনালে একথা বলেন তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। তিনি আরও বলেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপনে এসব কথা বলে রাষ্ট্রপক্ষ। নদীতে ফেলে দিয়ে বলা হবে আসামিকে এখন সাঁতার কাটো, এইরকমেরই একটা আইন। ট্রাইব্যুনাল আইনের কঠোর সমালোচনা করে সোমবার প্রথম দিনের যুক্তিতর্ক শুরু করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। তারা তো তাদের নেতাদের কথা বলে, তারা তো ভারত। তার দাবি, ঢালাওভাবে ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলেননি শেখ হাসিনা। সে সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, গত 54 বছরে রাজাকার শব্দটি গালিতে পরিণত হয়েছে। এখানে পক্ষ কয়টা? সরকার এবং আন্দোলনকারী। এক পক্ষ মুক্তিযোদ্ধা আর পক্ষ রাজাকার, কারা রাজাকার? না না, সব রাজাকার বলে নাই। এটা মাননীয় আদালতের, আমি মনে করি মাই লর্ডশিপের এটা একটা ভুল কনসেপশন। ডিউরিং দি লাস্ট 54 ইয়ার্স রাজাকার হ্যাজ বিন এ গালি। শেখ হাসিনার আইনজীবী আদালতে আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগ সরকারের কিছু ভুল ত্রুটি থাকলেও দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের নামে নীল নকশার মাধ্যমে তৎকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এই যে ফেসিবাদ কথা বলেছে, এটা একটি তাদের একতরফা বয়ান। এই কথাগুলি বলে বলে একটি সরকারকে এই যে আজকের যে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলেছেন, এটাই তারই একটি পরিকল্পিত এই যে বয়ানের একটি অংশ। পাল্টা প্রশ্ন ছুড়ে দেন ট্রাইব্যুনাল, বলেন, তাহলে কি বিগত সরকারের আমলে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যা হয়েছে সেগুলো কি বৈধ? এরকম কিছুই হয়নি বলেও জবাব রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। বিচার বহির্ভূত হত্যা, তারপর বেআইনি আটক, মিথ্যা মামলা, অপহরণ, এই কাজগুলো বৈধ। এগুলো তো আমি অস্বীকার করি, এগুলো প্রসিকিউশন বলেছে, প্রসিকিউশনের আমি একমত নই। শেখ হাসিনাকে নিরাপদ দাবি করে খালাসের প্রত্যাশা করেন স্টেট ডিফেন্স। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরাপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। এদিন ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 লাশ পড়ানোর মামলায় 17তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ দীর্ঘ 29 বছর পর তার মৃত্যুর রহস্য উন্মোচনের নতুন মোড়। আদালতের নির্দেশে এবার হত্যা মামলা হিসেবে শুরু হচ্ছে তদন্ত। মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায় চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মরদেহ। তৎকালীন প্রতিবেদনে লেখা হয় আত্মহত্যা, কিন্তু সেই ঘটনার শুরু থেকেই ছিল নানা প্রশ্ন, সন্দেহ আর রহস্য। হত্যা নাকি আত্মহত্যা, এ নিয়ে ছিল ধোঁয়াশা। সালমান শাহর মা নীলা চৌধুরী বছরের পর বছর ধরে দাবি করে আসছেন তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার সেই আবেদনে মৃত্যুর 29 বছর পর অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালত এই আদেশ দেন। আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা,
তার মানে এই 25 বছরতে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন, যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। রায় শোনার পর আবেগ ধরে রাখতে পারেননি সালমান শাহর মামা। দীর্ঘদিনের লড়াইয়ের পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন সালমানের মা নীলা চৌধুরীও। মাননীয় আদালতের এই সিদ্ধান্ত এটার প্রাপ্য সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের। আমার ছেলে আত্মহত্যা করে নাই, আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমি দেশবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ, আজকে এই বাচ্চাদের জন্য আমরা এই বিচারটা পেলাম। এদিন রায় শুরু হওয়ার আগে থেকেই আদালত চত্বরে জড়ো হন সালমান শাহর ভক্তরা। নতুন তদন্তে সত্য উন্মোচনের আশায় আবারও মুখিয়ে তার পরিবার ও কোটি ভক্তরা। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মহাসমাবেশ। প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। কাল শাহবাগ অভিমুখে কালো পতাকা মিছিলের ঘোষণাও দেন তারা। এদিকে বিএনপি সরকার গঠন করলে এমপিও শিক্ষকদের চাকরি জাতীয়করণের আশ্বাস দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 1500 টাকা ও উৎসব ভাতা 75% করার দাবিতে 8 দিনের অবস্থান কর্মসূচির পর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। অভিভাবক, ছাত্রছাত্রী সকলেই যেহেতু আমাদের এই দাবির সঙ্গে একমত, তাহলে কেন আমাদের এই দাবিটা মেনে নেওয়া হচ্ছে না? সমাবেশ থেকে মঙ্গলবার শাহবাগ অভিমুখে কালো পতাকা মিছিলের ঘোষণা দেন শিক্ষক নেতারা। এছাড়া দেশজুড়ে ডাক দেওয়া হয় অবস্থান কর্মসূচির। সিদ্ধান্ত নিয়েছি 22 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব, যেহেতু মহাসচিব আমাদেরকে কথা দিয়েছেন। এরপরে যদি না হয়, পরবর্তী যে পরিস্থিতি তৈরি হবে, এটা বাংলাদেশ কখনো দেখিনি। শিক্ষকদের সমাবেশে যোগ দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, শিক্ষার আধুনিকায়ন ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের চাকরি জাতীয়করণের প্রতিশ্রুতি দেন তিনি। শিক্ষকদের ন্যায্য দাবি আগামী দিনে যেন এই আন্দোলন আর না করতে হয়, সেই জন্য ওই যে পূর্ণ জাতীয়করণের কথাটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এদিকে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে সরকারকে দাবি মেনে নেয়ার আহ্বান জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। 13,750 টাকায় একজন ব্যাচেলর শিক্ষকের জীবন চলে কিনা? রোববার বাড়ি ভাড়া 5% বৃদ্ধি করে সরকার প্রজ্ঞাপন দিলেও তা প্রত্যাখ্যান করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতৃবৃন্দ। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসাইনকে। সেই ক্ষত থেকেই রক্তক্ষরণে মৃত্যু হয় বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে আটক করেছে পুলিশ। এদিকে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে জুবায়েদের জানাজা। বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করা হয় 2 দিনের শোক। এখনও বিশ্বাসই করতে পারছেন না আদরের সন্তান এই পৃথিবীতে নেই। গণমাধ্যমে কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসাইনের বাবা। আমি এইভাবে আদর যত্ন করি আমার ছেলেকে। সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। যে মাইরা থাকে তাকে যে আল্লাহ পাকে সুস্থ বিচার চাই। এই সুস্থ বিচার চাওয়া বাদে আমার আর কিছু করার নাই। সোমবার দুপুরে সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত হয় জুবায়েদের। পুলিশের সুরতহাল প্রতিবেদন এবং ময়নাতদন্ত বলছে, গলায় ধারালো অস্ত্রের বড় ক্ষত থেকে রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে জুবায়েদের। ময়নাতদন্ত শেষে মরদেহ নেওয়া হয় ক্যাম্পাসে। কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা। বাদ-জোহর অনুষ্ঠিত হয় জানাজা। পরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জুবায়েদের মৃত্যুতে 2 দিনের শোক ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ে। হত্যার বিচারের আগ পর্যন্ত মাঠে থাকার হুঁশিয়ারি দেন উপাচার্য। আমরা এটার সাথে আছি এবং থাকব যতক্ষণ না পর্যন্ত এর উপযুক্ত বিচার নিশ্চিত না হয়। পরে ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার জানান, এই ঘটনায় অভিযুক্ত মাহির রহমান সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আপনারা আমাদের উপর আস্থা বিশ্বাস রাখেন, আমার মনে হয় আপনারা খুশি হবেন। রোববার বিকেলে পুরান ঢাকার আরমানিটোলায় খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসাইন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
দুদিন পর শুরু হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পণ্য খালাস কার্যক্রম। দুপুরের পর আমদানিকারক প্রতিষ্ঠানের পণ্য খালাস করতে দেখা গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। 2 দিন পর সোমবার দুপুরে বিমানবন্দরের 9 নম্বর গেট দিয়ে হলো আমদানি পণ্য খালাস। ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে গত রাতে একটা ফুলের কনসাইনমেন্ট, পেরিশেবল পচনশীল ফুল, এই ফুলের কনসাইনমেন্ট ডেলিভারি হয়েছে এবং আজকে ইয়ং ওয়ান আপনারা জানেন একটা বড় গার্মেন্টস প্রতিষ্ঠান ইপিজেডের ইয়ং ওয়ানের একটা কনসাইনমেন্ট ডেলিভারি হয়েছে। এই পণ্যটা আগুন লাগার আগে আসছে, এটা রানওয়েতে ছিল, এটা সেভ করা সম্ভব হয়েছে। যে ভবনটা পড়ে গেল, এখানে যে গেট বির যে প্রসেসটা যেভাবে আগে হইতো সেই প্রসেসটাই 9 নম্বর গেটে হবে। তবে সকাল থেকেই বিমানবন্দরের ভেতরে অপেক্ষায় ছিলেন আমদানিকারক, সিএনডেভ এজেন্ট এবং কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিরা। ক্ষয়ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় তারা। আমার ইম্পোর্টার আনছে, এটা বাংলাদেশে আনছে, এটা সোয়েটার তৈরি করবে, সোয়েটার আবার এক্সপোর্ট করে দিবে। যে সুতাটা পড়ে গেল, পুড়ে গেছে, এই সুতাটার এক্সপোর্টটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনাই বেশি। আজকে সকালে হিসাব করছি $4 লাখ উপরের মাল আমাদের ভিতরে আছে এই অগ্নিদগ্ধ সময়ের ভিতরে। কিন্তু যেটা পুরার সময় যেটা অঘটন ঘটছে সেটা বাদ, গতকালকে যেটা আসছে সেই মাল নেওয়ার জন্য আজকে আসছি, কিন্তু সাফিসিয়েন্ট প্রস্তুতি এখনো নাই। আমি একজন আর্মস ডিলার, আমার 5টা কনসাইনমেন্ট আছে, গত জুলাই মাসের 22 তারিখে দেওয়া আছে। আজ অবধি আমি মালটা ডেলিভারি পাই নাই। আমার এখানে ইম্পোর্টের জটিলতা নাই, পারমিশনের জটিলতা নাই, কিন্তু আমার মাল ডেলিভারি ইন টাইমে পাই নাই। এদিকে অগ্নিকাণ্ডের 3য় দিনেও কার্গো ভিলেজে দেখা গেছে ফায়ার সার্ভিসের পর্যবেক্ষণ। ভবনের ভেতরে বাহিরে একাধিক ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে। তবে যাত্রীবাহী ফ্লাইট কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কেটে গেছে শিডিউল বিপর্যয়। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।